সফলতা কোনো আকস্মিক বিষয় বা কোনো ব্যাপার নয়। আসলে এটি আমাদের অ্যাটিটিউডের একটা বহিঃপ্রকাশ, যা আমরা নিজেরাই নির্বাচন করি। একটা কথা ভাবতে খুব আশ্চর্য লাগে যে কোনো কোনো ব্যক্তি জীবনে একের পর এক সফলতা লাভ করে, আবার কেউ কেউ কেবল কাজের জন্য প্রস্তুত হয় কিন্তু সফলতার ধারে কাছে পৌঁছতে পারে না। এটাও খুব আশ্চর্যের বিষয়, একজন মানুষ তার জীবনে একটার পর একটা বিপত্তি কাটিয়ে ঠিক তার লক্ষ্যে পৌঁছে যায়, আবার আরেকজন একটা মাত্র বিপত্তি অতিক্রম করতে করতেই হিমশিম খেয়ে যায়। লক্ষ্যে পৌঁছানোটা তো তার স্বপ্ন মাত্র। আমাদের মধ্যে বিশেষ এক ধারণা রয়েছে কেবলমাত্র লক্ষ্যে পৌঁছানোটাই সফলতা, কিন্তু ইতিহাস সাক্ষ্য বহন করে কেবলমাত্র লক্ষ্যে পৌঁছানোটাই কিন্তু সফলতা নয়। ব্যর্থতা থেকে প্রতিবার ঘুরে দাঁড়ানোই একটা সফলতা। আসলে সারা পৃথিবী জুড়ে তথাকথিতভাবে যে সমস্ত মানুষদেরকে আমরা সফল বলে মনে করি, আমরা যদি একটু ফিরে তাকাই তাহলে দেখব তাদের জীবনে কিন্তু ব্যর্থতা কম ছিল না। কেননা বড় বড় সাফল্যের কাহিনীর পিছনে কিন্তু অনেক বড় বড় ব্যর্থতার কাহিনী নিহিত রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আজকে শোনাবো এমন কয়েকজনের গল্প যাদের জীবনে ব্যর্থতা সফলতার পথ তৈরি করে দিয়েছে। ইতিহাস আজও নীরব সাক্ষী দেয় যে প্রতিটি সফলতার পিছনে কতটা ব্যর্থতা জড়িয়ে আছে। একজন মানুষের কথা শুনুন, যিনি 21 বছর বয়সে সর্বপ্রথম তার ব্যবসায় দারুণ এক ক্ষতির সম্মুখীন হয়। 22 বছর বয়সে আইনসভায় নির্বাচনে সম্পূর্ণভাবে পরাস্ত হন। আবার তিনি ব্যবসায় ফিরে আসেন। কয়েক বছর ব্যবসা করার পর যখন তার বয়স 24 বছর, তখন তিনি আবার অসফলতার চরম শীর্ষে পৌঁছে যান। যখন তার বয়স 26 বছর, তখন তার প্রিয়তমা মারা যান। এরপর আবার তিনি নির্বাচনের সম্মুখীন হলেন এবং যথারীতি 34 বছর বয়সে আবারও পরাস্ত হলেন। যখন তার বয়স 45 বছর, তখন তিনি সাধারণ নির্বাচনেও পরাস্ত হয়ে যান। জীবনে কেবলমাত্র হার এবং ব্যর্থতা, এই সব কিছু মিলিয়ে বিধ্বস্ত হয়ে যান তিনি, কিন্তু হাল ছাড়েননি। এরপর 49 বছর বয়সে আবার সিনেটের নির্বাচনে পরাস্ত হন, কিন্তু তারপরে 52 বছর বয়সে তিনি প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন। গেস করুন তো কে তিনি? ইনি হলেন আব্রাহাম লিঙ্কন। একে কি ব্যর্থ বলবেন? তিনি তো পারতেন রাজনীতির পথ ছেড়ে দিতে, কিন্তু তার কাছে নির্বাচনে পরাজয়ের মানে সমাপ্তি নয়, যাত্রাপথ একটু দীর্ঘায়িত হওয়া। কিন্তু উদ্দেশ্য যদি লক্ষ্য পূরণ হয় তাহলে যাত্রাপথ দীর্ঘ হওয়াতেও কিছুই যায় আসে না, শুধু ধৈর্য এবং অধ্যবসায়ের সাথে লেগে থাকতে পারা। তিনি প্রমাণ করেছিলেন। হ্যাঁ, ইনি ছিলেন আব্রাহাম লিঙ্কন, আমেরিকার প্রেসিডেন্ট। এবার আসছি আরও একটি ঘটনায়। তখন 1913 সাল। ট্রায়োড টিউবের আবিষ্কর্তা লি ডি ফরেস্টকে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি আদালত অভিযুক্ত করলেন। তার বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ আনা হয়েছিল। অভিযোগে বলা হয়েছিল তিনি জনসাধারণকে ভুল বুঝিয়ে তার কোম্পানির শেয়ার বিক্রি করছেন। কেমনভাবে ভুল বুঝাচ্ছেন? ভুল বুঝিয়েছিলেন এই বলে যে তিনি মানুষের কণ্ঠস্বরকে আটলান্টিক মহাসাগরের অপর পারে পৌঁছে দিতে পারেন। অভিযোগ প্রমাণিত হলে জনসমক্ষে চরম অপমানের শিকার হন তিনি। না, এতেও থামেনি তার চলার গতি। তিনি তার অভিযান চালিয়ে গেলেন এবং আমরা আজকে জানি যে তিনি যে দাবি করেছিলেন তা আদৌ মিথ্যা দাবি ছিল না। তার আবিষ্কার না থাকলে মানুষের সভ্যতা কি পিছিয়ে পড়তো না? আজ আধুনিক বিজ্ঞানের গতিশীলতার যুগে এক দেশ থেকে আরেক দেশে পৌঁছে যাওয়াটা যেন সম্পূর্ণ মামুলি ব্যাপার। আকাশপথে ভ্রমণ আজ মানুষের স্বপ্ন নয়, আজ বাস্তবে পরিণত। কল্পনার রাজ্য আজ সম্পূর্ণ বাস্তব। কিন্তু যারা প্রথম এই ধারণাকে বাস্তবায়িত করার স্বপ্ন দেখেছিলেন, সেই রাইট ভ্রাতৃদ্বয়ের কথা জানেন? 1903 সালের 10ই ডিসেম্বর নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় কলমে রাইট ভ্রাতৃদ্বয়ের জ্ঞান বুদ্ধি নিয়েই প্রশ্ন তোলা হয়, কারণ তারা বাতাসের থেকে ভারী একটা যন্ত্র তৈরি করে আকাশে ওড়াবার চেষ্টা করছেন। চরম অপমানের শিকার হয়ে জনসমক্ষে বেরোনোই বন্ধ হয়ে গেছিল একরকম, কিন্তু হাল ছাড়েননি তারাও। তার ঠিক এক সপ্তাহ পরে কিটি হক থেকে রাইট ভ্রাতৃদ্বয় তাদের অবিস্মরণীয় আকাশযাত্রা শুরু করলেন। এবার আরও একজনের গল্প শোনাই।
কর্নেল স্যান্ডার্স নামে একজন ব্যক্তি ৬৫ বছর বয়সে তার একটি ঝরঝরে ভাঙাচোরা গাড়ি নিয়ে আর সরকারের কাছ থেকে $100 নিয়ে একটি ব্যবসায় নেমে পড়লেন। ব্যবসাটা কি? তার মায়ের কাছ থেকে যেমনভাবে তিনি রান্না শিখেছিলেন, তিনি চেয়েছিলেন সেইভাবে রান্না করে সেই খাবারগুলোকে শহরের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দেবেন। তিনি শুরুও করেছিলেন যথেষ্ট উদ্যম নিয়ে। রান্না করলেন, সমস্ত খাবারগুলোকে প্যাকিং করলেন, তারপর ফেরি করার উদ্দেশ্যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন। বলুন তো, কতগুলো বাড়ি ঘোরার পর তিনি তার প্রথম খদ্দের পেয়েছিলেন? গণনা করে দেখা গেছে প্রায় 1000 বাড়ি ঘোরার পর তিনি তার প্রথম খদ্দের পান। আমরা যারা সফলতা চাই, আমরা যারা ব্যর্থতা নিয়ে চিন্তিত, আমাদের মধ্যে এমন কতজন আছে যাদের মধ্যে এই অধ্যাবসায় রয়েছে? কতক্ষণ মানসিক ধৈর্য বজায় রাখতে পারবেন? অনেকেই আছে 3টে বাড়ি, 4টে বাড়ি, 10টা বাড়ি কিংবা ম্যাক্সিমাম 100টি বাড়ি ঘোরার পর হতাশ হয়ে বলবেন, প্রচুর চেষ্টা করেছি, আর না, এখানে আমার সফলতা নেই, দ্বিতীয় কোনো রাস্তা দেখতে হবে। খুব অল্প বয়সে বিখ্যাত ব্যঙ্গচিত্রকর ওয়াল্ট ডিজনি অনেক খবরের কাগজের সম্পাদকের কাছে গিয়েছিলেন কেবলমাত্র ব্যঙ্গচিত্র পরিবেশন করবেন বলে, কিন্তু কোনো সংবাদপত্রের সম্পাদক তার কথায় রাজি হননি। সবার কাছেই তিনি প্রত্যাখ্যাত হয়েছেন। তারা প্রত্যেকেই বলেছিলেন ডিজনির কোনো প্রতিভাই নেই, তাকে দিয়ে এ কাজ করা সম্ভব নয়। একদিন একটি গির্জার একটা পাদ্রী তাকে কিছু ব্যঙ্গচিত্র আঁকার ফরমাস দেন এবং ডিজনি গির্জার কাছেই একটা ছোট চালা ঘরে তার সমস্ত সরঞ্জাম নিয়ে এসে হাজির হন। বাড়িটি ছিল পরিত্যক্ত এবং প্রচুর ইঁদুরে ভরা। একদিন দেখলেন একটি ছোট্ট ইঁদুর তার আশেপাশে ঘোরাফেরা করছে, কখনো তার সাজসজ্জা নষ্ট করছে, কখনো তার খাবার খেয়ে ফেলছে। এই ছোট্ট ইঁদুর তার মনের মধ্যে এক অদ্ভুত জায়গা করে নিল। শেষ পর্যন্ত সেটিই তার বিখ্যাত মিকি মাউস কার্টুনে পরিণত হলো। এইটি অবলম্বন করে ওয়াল্ট ডিজনি বিশ্ববিখ্যাত হয়ে পড়লেন। মিকি মাউসের সৃষ্টি হলো এভাবেই। একে আপনারা কি বলবেন? ব্যর্থতা? নাকি ব্যর্থতাই সফলতার প্রথম সোপান? সফল মানুষেরা কিন্তু বিরাট কোনো কাজ করছেন তা নয়, তারা অল্প কাজ নিষ্ঠার সাথে করছেন এবং একটু ডিফারেন্টলি করছেন। তারা সামান্য কাজকেই তাদের নিষ্ঠা এবং সততা দিয়েই বৃহৎ করে তোলেন। 4 বছরের একটা বাচ্চা, সে কানে একটু কমই শোনে। একদিন স্কুল থেকে ফিরে আসলো হাতে একটা চিঠি নিয়ে। বাড়িতে ফিরে সেটি তার মাকে দিলেন। মাস্টারমশাই লিখেছেন স্কুল থেকে, আপনার টমি এত বোকা যে আমাদের পক্ষে তাকে লেখাপড়া শেখানো সম্ভব নয়। আপনি তার শিক্ষার জন্য অন্য কোথাও ব্যবস্থা করুন, আমরা আর স্কুলে রাখতে পারছি না। এর পরের ঘটনা কারোর অজানা নয়। সেই স্কুল থেকে তাড়িয়ে দেওয়া ছোট্ট টমি আজ বিখ্যাত টমাস এডিসন। সারা জীবনে মাত্র 3 মাস স্কুলের শিক্ষা লাভ করতে পেরেছিলেন, যদিও তার প্রতিবন্ধকতাও ছিল, কারণ তিনি আংশিকভাবে বধির ছিলেন। 1914 সালে 67 বছর বয়সে টমাস এডিসনের কয়েক মিলিয়ন ডলারের একটি কারখানায় আগুন লেগে যায়। এত বড় অগ্নিকাণ্ড খুব কম মানুষই দেখেছে। চোখের সামনে তার কারখানাকে জ্বলে যেতে দেখেছেন তিনি। তিলে তিলে তৈরি করা তার এত পরিশ্রমের কারখানা চোখের সামনে এভাবে বিনষ্ট হতে দেখে তিনি কিন্তু ভেঙে পড়েননি। তিনি তার ছেলেকে বলেছিলেন, আজ কারখানাটা পুড়ছে শুধু তা না, কারখানার সঙ্গে আমাদের যত ভুল সেগুলোও পুড়ে ছাই হয়ে গেছে। সুতরাং কাল থেকে আমরা আবার নতুন করে শুরু করব। এত বড় একটা বিপর্যয়ের 3 সপ্তাহ পর তিনি ফোনোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন। কি অসাধারণ গঠনমূলক দৃষ্টিভঙ্গি! টমাস এডিসন যখন বৈদ্যুতিক বাল্ব তৈরি করার চেষ্টা করছিলেন তখন কম বেশি 10,000 বার ব্যর্থ হয়েছিলেন। কি বলবেন আপনারা? ব্যর্থতাই মানুষের শেষ, না সফলতার শুরু? হেনরি ফোর্ডের নাম আমরা কে না জানি। সারা পৃথিবীর কাছে তার অবদান অনস্বীকার্য। অথচ জানেন কি, তিনি প্রথম যে গাড়িটি তৈরি করেছিলেন তাতে তিনি পিছনে যাওয়ার গিয়ার দিতে ভুলেই গিয়েছিলেন। হেনরি ফোর্ড মাত্র 40 বছর বয়সে দেউলিয়া হয়ে যান। এই মানুষগুলো কি জীবনে অসফল? এদের জীবনে কি সমস্যা ছিল না? প্রচুর সমস্যা ছিল, কিন্তু তারা সমস্ত সমস্যাকে জয় করে সফল হয়েছিলেন। বাইরে থেকে হয়তো আমরা মনে করতেই পারি যে ভাগ্য তাদের সাথ দিয়েছে, ভাগ্য তাদের পাশে ছিল, কিন্তু না, সমস্ত সাফল্যের পিছনেই একটা ব্যর্থতার কাহিনী লুকিয়ে থাকে।
একেই বলে পরাস্ত হয়েও সামনে এগিয়ে যাওয়া, পিছিয়ে পড়া নয়। ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ক্রমাগত সামনের দিকে এগিয়ে যেতে হয়। জীবনের পথে চলতে গিয়ে বাধা বিপত্তির সম্মুখীন আমরা কে না হই, এটাই অবশ্যম্ভাবী। বাধা ঠেলে এগিয়ে যাওয়াই তো মানুষের কাজ। এরূপ বাধা আমাদের এগিয়ে যাওয়ার ক্ষমতাকে বাড়িয়ে দেয় এবং সঙ্গে সঙ্গে আমাদের বিনম্রতাও শেখায়। দুঃখের মধ্য দিয়েই বাধা বিপত্তিকে জয় করার সাহস এবং আত্মবিশ্বাস ফিরে পাওয়া যায়। আমাদের বিজয়ী হওয়ার শিক্ষা নেওয়া উচিত, বিজিত হওয়ার নয়। ভয় এবং পরাজয়ের সন্দেহ এ দুটোই কিন্তু আমাদেরকে হতাশার অন্ধকারে ডুবিয়ে দেয়। বরং ডক্টর এপিজে আব্দুল কালামের একটি কথা মাথায় রাখা উচিত, হোয়েন ট্রাভেলস কাম, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রেলিভেন্স অফ ইউর সাফারিংস। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অ্যান অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন। অর্থাৎ জীবনে যখন বাধা আসে তখন তার প্রাসঙ্গিকতা বুঝতে চেষ্টা করো, কারণ প্রতিকূলতা প্রত্যেকটা মানুষকে তার আত্মসমীক্ষার একটা সুযোগ করে দেয়।